কেউ বলছেন পাল্টানো দরকার, কেউ বলছেন আবার জিতবে বাংলা। কেউ বলছেন হাল ফেরাও লাল ফেরাও। আর এই সবের মাঝেই আছে এসআইআর পর্ব। আর সবকিছু মিলিয়ে আগামী 23 এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট। ষোলোটি জেলায় 152টি কেন্দ্রে প্রথম দফার ভোট। আর এই লড়াই রয়েছে টিএমসি, বিজেপি, মিম, আইএসএ, বাম, কংগ্রেস, এজিইউপি, অতএব আরও অন্যান্য ছোট দলগুলি। অতএব এই লড়াই কিন্তু জমজমাট হতে চলেছে। আর প্রথম দফার ভোটে প্রথমেই নজর উত্তরবঙ্গে, তার কারণ উত্তরবঙ্গে বিজেপির প্রবল হাওয়া। আর বিজেপি চাইছে জেতা আসনগুলোকে ধরে রাখতে, আর যে আসনগুলোতে জয় আসেনি সেই আসনগুলিতে জয় ছিনিয়ে নিতে। অন্যদিকে তৃণমূলও উত্তরবঙ্গে তাদের পায়ের মাটি শক্ত করতে চাইছে। বাকি দলগুলিও রয়েছে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও রয়েছে ভোট। তাহলে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে এই প্রথম দফার ভোট হওয়ার আগে এই জেলাগুলিতে ট্রেন্ড কি বলছে, 2021-এর ফলের নিরিখে কে এগিয়ে কে পিছিয়ে, আজ এইগুলি নিয়ে আলোচনা করব এই পর্বে। প্রথম আমরা কার দিকে নজর রাখবো, কোন জেলার দিকে নজর রাখবো? প্রথম আমরা নজর রাখবো কোচবিহার জেলার দিকে। কোচবিহারের 9টি আসন। এই 9টি আসনের মধ্যে বিজেপি পায় 7টি আসন, আর তৃণমূল এখানে পায় 2টি আসন। তার মানে কোচবিহার জেলায় বিজেপি 7টি আসন পায়। এই 7টি আসন বিজেপির জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। এই কোচবিহার জেলায় ভোটে কি ফ্যাক্টর? এই কোচবিহার জেলায় ভোট ফ্যাক্টর হচ্ছে রাজবংশী ভোট, চা বাগান বলয় সমস্যা এবং সীমান্ত সমস্যা। এইগুলো কিন্তু কোচবিহার জেলায় ভোট ফ্যাক্টর। এই কোচবিহার জেলায় 2টি আসনে এবারে কিন্তু গুরুত্বপূর্ণ। কোন 2টি আসন? দিনহাটা এবং তুফানগঞ্জ। দিনহাটা কেন্দ্রে কার সঙ্গে কার লড়াই? দিনহাটা কেন্দ্রে মূলত তৃণমূল বনাম বিজেপির লড়াই হতে চলেছে। তার কারণ এই দিনহাটা কেন্দ্রে এবারে তৃণমূল প্রার্থী করেছে একেবারে তৃণমূলের পরিচিত মুখ উদয়ন গুহকে। এই উদয়ন গুহ কিন্তু এখানে ফ্যাক্টর। তার কারণ হচ্ছে উদয়ন গুহ 2011 সাল থেকে পশ্চিমবঙ্গ বিধানসভায় দিনহাটার বিধায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন। প্রথমে তিনি ফরওয়ার্ড ব্লকের টিকিটে জিতেছিলেন, কিন্তু তারপরে 2016 সাল থেকে তিনি তৃণমূলের হয়ে এই বিধায়কের দায়িত্ব পালন করছিলেন। 2021-এ সেই সময় তৃণমূল বনাম বিজেপির প্রবল হাওয়া, আর সেই হাওয়াতে উদয়ন গুহ হেরেছিলেন নিশীথ প্রামাণিকের কাছে। মাত্র 57 ভোটে তিনি হেরেছিলেন। কিন্তু তারপরে আবার এই কেন্দ্রে উপনির্বাচন হয় এবং এই উপনির্বাচনে রেকর্ড ভোটে জয় পান উদয়ন গুহ। আর এই উদয়ন গুহর সঙ্গে এবারের লড়াই হচ্ছে বিজেপি প্রার্থী অজয় রায় বিজেপির তরুণ তুর্কি। তাই বিজেপির নানান প্রতিশ্রুতি নিয়ে তিনি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তাই এখানে লড়াইটা কিন্তু তৃণমূল বনাম বিজেপির হাড্ডাহাড্ডি হতে চলেছে। আর অন্যদিকে তুফানগঞ্জ কেন্দ্রটা কিন্তু গুরুত্বপূর্ণ। তার কারণ এখানে লড়াইটা কিন্তু একটু আলাদা। তার কারণ এখানে লড়াইটা অবশ্যই বিজেপি বনাম তৃণমূলের, কিন্তু এখানে বিজেপি এগিয়ে। তার কারণ 2011 এবং 2016 সালে এই কেন্দ্রে তৃণমূল জয় পেয়েছিল, কিন্তু 2021 সালে খেলা ঘুরিয়ে দেন মালতী রাভা রায়। তিনি বিজেপির লড়াকু নেত্রী। মালতী রাভা রায় তৃণমূলের প্রণব কুমার দেকে প্রায় 31,000 ভোটের ব্যবধানে হারিয়েছিলেন। তাই মালতী রাভা রায় আস্থা রেখেছেন বিজেপির। এবারও তিনি প্রার্থী হয়েছেন। আর তৃণমূল এবার প্রার্থী করেছে শিবশঙ্কর পালকে। তাই দিনহাটার পাশাপাশি তুফানগঞ্জেও কিন্তু লড়াইটা বেশ হাড্ডাহাড্ডি হতে চলেছে। এবার আমরা কোন কেন্দ্রের দিকে নজর রাখবো, কোন জেলার দিকে নজর রাখবো কোচবিহারের পর? অবশ্যই আলিপুরদুয়ারে 5টি আসন। আর এই 5টি আসনের মধ্যে বিজেপি পায় 5 আর তৃণমূল 0, অর্থাৎ বিজেপি 5-এ 5। পদ্ম কোনো ফুলিয়ে এই কেন্দ্রে ফুটতে দেননি, এই জেলায় ফুটতে দেয়নি। আর এই আলিপুরদুয়ার জেলার মধ্যে আলিপুরদুয়ার কেন্দ্রটা এবারে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, নজরে রয়েছে। তার কারণ আলিপুরদুয়ার কেন্দ্রে গতবার মানে 2021-এ জিতেছিলেন বিজেপির প্রার্থী সুমন কাঞ্জিলাল। প্রায় 1 লক্ষের বেশি ভোটে সুমন কাঞ্জিলাল জেতেন, কিন্তু তিনি
জার্সি বদল করেছেন, জার্সি বদল করে তিনি এখন তৃণমূলে। তাই 2026-এ তৃণমূলের হয়ে আলিপুরদুয়ারে প্রার্থী হয়েছেন সুমন কাঞ্জিলাল। আর অপরদিকে আছে বিজেপির পরিতোষ দাস। তাই এই কেন্দ্র এবার হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এবং নজরে সকলে রয়েছে। কোচবিহার আলিপুরদুয়ার তো হলো, এবার কোন জেলার দিকে নজর রাখবো? এবার নজর রাখবো আমরা জলপাইগুড়ির দিকে। জলপাইগুড়ির মোট 7টি আসন। এই 7টি আসনের মধ্যে 2021 সালে ফলাফল কি বলছে? 2021 সালের ফলাফল বলছে বিজেপি পেয়েছে 4টি আসন আর তৃণমূল পেয়েছে 3টি আসন। তার মানে এখানে কি হচ্ছে? তার মানে এখানে হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই, 3 আর 4। তৃণমূল এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এই জলপাইগুড়ি জেলার প্রতিটি আসনের মধ্যে। জলপাইগুড়ি জেলার তো এই আসনগুলোর মধ্যে কোন আসনগুলো সবথেকে গুরুত্বপূর্ণ? ধূপগুড়ি, রাজগঞ্জ, ময়নাগুড়ি, এই 3টি আসনের দিকে কিন্তু নজর থাকছে। ধূপগুড়ি কেন? কারণ ধূপগুড়িতে প্রার্থী হয়েছেন নির্মল চন্দ্র রায়। এই নির্মল চন্দ্র রায়ের জন্য এই কেন্দ্র, ধূপগুড়ি কেন্দ্র লাইমলাইটে এসেছে। তিনি একজন অধ্যাপক মানুষ থেকে তিনি বিধায়ক হয়েছেন 2023 সালে। তৃণমূল বিধায়ক জয়ন্ত রায়ের মৃত্যুর পর তিনি উপনির্বাচনে দাঁড়ান এবং উপনির্বাচনে তিনি জেতেন এবং তিনি তৃণমূলের আস্থা জিতে নেন। দলের আস্থা জেতার পর তাকে আবার প্রার্থী করা হয় লোকসভায়, কিন্তু 2024 লোকসভায় তিনি হেরে যান। তারপরেও কিন্তু তার উপর আস্থা রয়েছে দলের। তাই এবারও ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে তিনি হয়ে গেছেন তৃণমূল প্রার্থী। এবার যদি তাকাই আমরা রাজগঞ্জের দিকে, রাজগঞ্জে কেন? রাজগঞ্জে এবার তৃণমূলের তারকা প্রার্থী স্বপ্না বর্মন একেবারে খেলার মাঠের সোনার মেয়ে রাজনীতির ময়দানে চলে এসেছেন। অন্যদিকে ময়নাগুড়িও কিন্তু খুব নজরে রয়েছে। তার কারণ এখানে বিজেপি তৃণমূল হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। তার কারণ হচ্ছে তৃণমূল যাকে প্রার্থী করেছে একেবারে নতুন মুখ, রামমোহন রায় ভিলেজ পুলিশ থেকে তৃণমূলের যুব সভাপতি এবং সেই পদ সামলানোর পর এবার তিনি হয়েছেন বিধায়ক পদে প্রার্থী হয়েছেন তৃণমূলের হয়ে। আর অপরদিকে এই কেন্দ্রে বিজেপি লড়াইটা পিছনের দিক থেকে শুরু করেছেন। তার কারণ কি? তার কারণ প্রার্থী বিভ্রাট। বিজেপি যে প্রার্থী নির্বাচন করেছিল তারপরে সেই প্রার্থীকে আবার পরিবর্তন করে, দুবার প্রার্থী চেঞ্জ হয়েছে। তার ফলে বর্তমানে প্রার্থী হয়েছেন ডালিম চন্দ্র রায়। তাই ময়নাগুড়ি কেন্দ্রে কার জয় হয় সেদিকেও কিন্তু নজর থাকবে। এবার আমরা কোন দিকে নজর রাখবো? কোন জেলার দিকে? কালিম্পং। এখানে নির্দল ও অন্যান্য সেটা জিতে নেয় বিজেপি, এখানে খাতা কিন্তু শূন্য। অতএব এবার কালিম্পং জেতার জন্য নজর থাকবে বিজেপি চাইবে এই কালিম্পং আসনটিকে জিতে নিতে। এবার উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ জেলার দিকে নজর রাখবো, যেখানে ওই কুয়াশা নামে টয় ট্রেন এইসব অমোঘ আকর্ষণে বাঙালিরা ছোটেন। ঠিকই ধরেছেন, দার্জিলিং। এই দার্জিলিংয়ের দিকে নজর রাখবো। দার্জিলিংয়ের মোট আসন 5। 2021 সালের ফলাফল কি বলছে? 2021 সালের ফলাফল বলছে বিজেপি 5-এ 5, তৃণমূল এখানে দাঁত ফোটাতে পারেনি। অতএব এখানে বিজেপির কিন্তু শক্ত ঘাঁটি। এবার দার্জিলিং এই জেলার মধ্যে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র কিন্তু খুব নজর কাড়া। তার কারণ এই শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে এবার হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। কার মধ্যে? বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ আর তৃণমূল প্রার্থী গৌতম দেব। দুজনেই দুই দলের কাছে ভরসার নাম। তার কারণ শঙ্কর ঘোষ উত্তরবঙ্গে দলের যে কর্মকাণ্ড বিস্তারে একটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন, গুরুত্বপূর্ণ মুখ তিনি সংগঠন বাড়াচ্ছেন, সেখানে একটা শক্তি হিসেবে রয়েছেন এবং শাসক দলের বিরুদ্ধে বারবার তিনি সুর তুলেছেন। আর গৌতম দেব উল্টো দিকে, গৌতম দেব কিন্তু শিলিগুড়ি পুরসভার মেয়র পদে রয়েছেন এবং তিনি ডাবগ্রাম ফুলবাড়ির দুবারের বিধায়ক। তার সঙ্গে পর্যটন দপ্তর, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হিসাবেও তিনি দায়িত্ব সামলেছেন। পোড়খাওয়া রাজনীতিবিদ, তিনি সংগঠনটা ভালোভাবেই জানেন শিলিগুড়িকে হাতে তালুর মতো চেনেন, যেহেতু তিনি শিলিগুড়ি পুরসভার মেয়র পদে রয়েছেন। তাই এবারে দার্জিলিংয়ের শিলিগুড়ি আসনটা কিন্তু বেশ নজর কাড়া। এবার আমরা কোন জেলার দিকে নজর রাখবো? এবার আমরা নজর রাখবো উত্তর দিনাজপুর জেলার দিকে, যেখানে 9টি আসন, বিজেপি 2, তৃণমূল 7। তার মানে বিজেপির থেকে তৃণমূল এখানে পায়ের তলার মাটিটা শক্ত। আর এই উত্তর দিনাজপুরের মধ্যে এই রায়গঞ্জ আসনটিতে এবার কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। রায়গঞ্জ আসনটি কিন্তু নজরে আছে। তার কারণ কি জানেন? কৃষ্ণ কল্যাণী। এখানে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী, যিনি 2021-এ বিজেপির হয়ে জিতেছিলেন, তিনি আবার দল পাল্টে তৃণমূলের জার্সি পরেন
এবং এবার তৃণমূলের হয়ে প্রার্থী হয়ে রাজনীতির ময়দানে রাজনীতির লড়াইয়ে আবার অবতীর্ণ হয়েছেন। তাই রায়গঞ্জ আসনটি নিয়ে বিজেপি কিন্তু এবং তৃণমূলের সঙ্গে কিন্তু প্রেস্টিজ ফাইট রয়েছে। এবার কোন দিকে নজর রাখবো, কোন জেলার দিকে নজর রাখবো? এবার আমরা নজর রাখবো দক্ষিণ দিনাজপুর। উত্তর দিনাজপুরের পর আমাদের নজর দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুরে 6টি আসন, আর এই 6টি আসনের মধ্যে বিজেপি 3, তৃণমূল 3, অতএব 3+3 মানে 6। এই কেন্দ্রে তৃণমূল বনাম বিজেপির যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না। আর এই দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে কোন কেন্দ্রে নজর রয়েছে জানেন? বালুরঘাট কেন্দ্র অন্যতম এবং আকর্ষণীয়। তার কারণ অর্পিতা ঘোষ, তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ, নাট্য ব্যক্তিত্ব, সাংসদ এবং রাজনীতিতে তার দখল রয়েছে। সাংসদ হিসেবেও তিনি নজর কেড়েছেন এই কেন্দ্র থেকে। এবার তিনি আবার তৃণমূলের প্রার্থী হয়েছেন। তাই বালুরঘাট কেন্দ্রটা কিন্তু এবার নজরে। এবার কোন জেলার দিকে নজর রাখবো? গরমকাল তো পড়ে গেছে, আমের মরশুম আসছে, অতএব ধরে নিয়েছেন, বুঝতেই পারছেন, মালদার দিকে আমরা নজর রাখবো। মালদা আসন 12টি। 2021 সালের ফলাফল কি বলছে? 2021 সালের ফলাফল বলছে বিজেপি 4, তৃণমূল 8। অতএব তৃণমূলের এখানে কিন্তু পায়ের তলার মাটিটা একটু শক্ত। এবার এই মালদার 2টি কেন্দ্র কিন্তু বেশ নজর কাড়া। একটা হচ্ছে সাবিনা ইয়াসমিন যে কেন্দ্রে দাঁড়িয়েছেন, সুজাপুর, আর একটা হচ্ছে মালতীপুর। তার কারণ এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী করেছে মৌসম বেনজি নূরকে, যিনি সম্প্রতি তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। আর এবারে কংগ্রেস এই মালদাতে কিন্তু নিজেদের পুরনো যে আবেগ, পুরনো যে অস্তিত্ব সেটা ফিরিয়ে আনতে চাইছে। মৌসম বেনজি নূরকে এবারে তারা মুখ করেছে, কিন্তু কংগ্রেস কর্মীরা কি আদৌ মৌসমকে মেনে নিতে পারবেন? তা নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক তর্ক হয়েছে। মৌসম কিন্তু মাটি কামড়ে পড়ে রয়েছেন, তার কারণ তাকে জবাব দিতে হবে। তিনি কংগ্রেসের ঘরের মেয়ে, তিনি আবার ঘরে ফিরে এসেছেন, তাকে জবাব দিতে হবে, জয় ছিনিয়ে আনতে হবে। তাই মালতীপুর কেন্দ্রে কিন্তু এবার বেশ নজর কেড়েছে এবং আকর্ষণীয় হয়ে উঠেছে, তার কারণ এই মৌসম বেনজি নূর। এবার আমরা কোন জেলার দিকে নজর রাখবো? চলুন বরঞ্চ আপনাদের ঘুরিয়ে আনি নবাবের জেলা থেকে, নবাবের শহর থেকে। মুর্শিদাবাদ জেলা প্রাচীন এবং ঐতিহ্যপূর্ণ পশ্চিমবঙ্গের একটি জেলা। এখানে আসন সংখ্যা 22। আর 2021 সালের ফলাফল কি বলছে? 2021 সালের ফলাফল বলছে বিজেপি এখানে 2টি আসনে জিতেছিল আর তৃণমূল 18। তার মানে বুঝতেই পারছেন তৃণমূলের মাটি কতটা এখানে শক্ত। আর এই কেন্দ্রে এবার কিন্তু খেলা জমিয়ে দিয়েছেন কে জানেন? একসময় তৃণমূলের প্রাক্তন সৈনিক হুমায়ুন কবির। এই মুর্শিদাবাদ জেলায় 3টি আসন কিন্তু বেশ নজর কাড়া। কোনটা কোনটা? রেজিনগর, নওদা, বহরমপুর। কারণ রেজিনগর ও নওদায় হুমায়ুন কবির নিজেই প্রার্থী হয়েছেন। তৃণমূল ছেড়ে তিনি নতুন দল তৈরি করেছেন AGUP, তিনি একাই লড়ছেন এবং তিনি এই 2টি কেন্দ্রে, এই 2টি আসনে নিজেই প্রার্থী হয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে গিয়ে সভা করে বহরমপুর থেকে এই হুমায়ুন কবিরকে গদ্দার বলে দাগিয়ে দিয়েছেন। তাই হুমায়ুন কবিরের কাছে এবার কিন্তু এই লড়াইটা প্রেস্টিজ ফাইট। আর তিনি যদি এখানে জিততে না পারেন, অবশ্যই একটি আসনে হয়তো জিতবেন, তার কারণ তার অনেকেই বলছেন, নিন্দুকেরা বলছেন কনফিডেন্ট লেভেলটা একটু কম, তাই তিনি নাকি 2টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এটা না হলে ওটা। আবার এখানে তিনি খেলাটা জমিয়ে দিয়েছেন বাবরি মসজিদের শিলান্যাস করে। অতএব এই 2টি কিন্তু আসন, রেজিনগর ও নওদা, এই 2টি আসন কিন্তু নজর কাড়া। আর তার সঙ্গে রয়েছেন কি জানেন? তার সঙ্গে রয়েছে বহরমপুর আসন। কারণ দীর্ঘদিন পর এখানে এই বহরমপুর আসনে প্রার্থী হয়েছেন, কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছেন অধীর রঞ্জন চৌধুরী, যিনি রবিনহুড নামে পরিচিত এই জেলায় বহরমপুরে। তিনি দীর্ঘ সময় সাংসদ পদ ধরে রেখেছিলেন, কিন্তু 2024-এ তিনি হেরে যান। তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের কাছে তিনি হেরে গিয়েছিলেন। আর আবার তিনি রাজনীতির মূল কেন্দ্রে, তাকেই মুখ করেছে কংগ্রেস। কারণ তিনি সাংসদ পদের নির্বাচনে হেরে যাওয়ার পর এই জেলাতে কংগ্রেসের অস্তিত্ব ফিরিয়ে আনতে তিনি কিন্তু একদম আদা জল খেয়ে ভোটের অনেক আগে থেকেই লড়ে পড়েছিলেন, মাটি কামড়ে পড়েছিলেন এই কেন্দ্রে। এই বহরমপুর কেন্দ্রে
তাকে প্রার্থী করেছে কংগ্রেস। অতএব মুর্শিদাবাদে, রেজিনগর, নওদা, বহরমপুর এই 3টি আসন কিন্তু বেশ নজর কাড়া। এবার আমরা উত্তরবঙ্গ ছেড়ে একটু দক্ষিণবঙ্গের দিকে নজর রাখি। প্রথম দফায় কোন কোন জেলায় ভোট রয়েছে? দক্ষিণবঙ্গে আমরা প্রথমে নজর রাখবো পশ্চিম বর্ধমানের দিকে। এটি একটি গুরুত্বপূর্ণ। এখানে আসন হচ্ছে 9টি। 2021 সালের ফলাফল কি বলছে? 2021 সালের ফলাফল বলছে বিজেপি 3টি আসনে জয় পেয়েছিল এবং তৃণমূল 6টি আসনে জয় পেয়েছে। অতএব বিজেপি চাইবে হুল ফোটাতে এই কেন্দ্রে। তৃণমূল এর যে সমস্ত আসনগুলো ধরে রেখেছে সেই সব আসনে নিজেদের দাঁত ফোটাতে চেষ্টা করবে। এই পশ্চিম বর্ধমানের মধ্যে 3টি আসন কিন্তু এবারে নজর কাড়া। সেটা হচ্ছে আসানসোল উত্তর, কারণ আসানসোল উত্তরে এবার প্রার্থী মলয় ঘটক, শক্ত প্রার্থী। তিনি সংগঠন, একদম শক্ত সংগঠন, সাংগঠনিক হিসাবে তিনি পরিচিত। হাতের তালুর মতো এই কেন্দ্রকে তিনি চেনেন। আর আছে কুলটি, কারণ এই কুলটিতে এবার প্রার্থী হয়েছেন মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটক। এই কুলটি কেন্দ্রের 3বারের জয়ী বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়কে সরিয়ে অভিজিৎ ঘটককে প্রার্থী করেছে তৃণমূল। তাই দেখার অভিজিৎ ঘটক কতটা আস্থা রাখতে পারেন, দলের কতটা আস্থা রাখতে পারেন। আর অন্যদিকে দুর্গাপুর পশ্চিম, এই দুর্গাপুর পশ্চিম কেন্দ্রটি কিন্তু বিজেপি ধরে রেখেছে। 2021-এ এইখানে জয় পান লক্ষণ ঘড়ুই, বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুই। আর এবারেও লক্ষণ ঘড়ুই প্রার্থী হয়েছেন। লক্ষণ ঘড়ুইয়ের বিপরীতে কে প্রার্থী হয়েছেন? কবি দত্ত, তৃণমূলের প্রার্থী কবি দত্ত। তিনি এডিডি এর চেয়ারম্যান। কবি দত্ত একজন বিশিষ্ট মানুষ। তিনি এডিডি এর চেয়ারম্যান থাকাকালীন বা এখনও তিনি রয়েছেন। তিনি এই দুর্গাপুরকে একেবারে সাজাতে অগ্রণী ভূমিকা নিয়েছেন। একটা শিল্প সাংস্কৃতিক চিন্তাযুক্ত মানুষ এবং তার সঙ্গে তিনি প্রতিষ্ঠিত ব্যবসায়ীও। তাই এবার দুর্গাপুর পশ্চিমের লড়াইটা বেশ হাড্ডাহাড্ডি হতে চলেছে কবি দত্ত বনাম লক্ষণ ঘড়ুইয়ের। এবার আমরা নজর রাখবো বাঁকুড়ার দিকে। লালমাটির দেশ বাঁকুড়া। এই বাঁকুড়ায় 12টি আসন। আর 2021 সালের ফলাফল কি বলছে? 2021 সালের ফলাফল বলছে বিজেপি 8টি আসনে জয় পেয়েছিল, তৃণমূল 4টি আসনে জয় পেয়েছিল। অতএব বিজেপির পায়ের মাটিটা কিন্তু এখানে বেশ শক্ত। তার কারণ বিজেপি এখানে 8টি আসনে জয় পেয়েছিল। তাই বিজেপি চাইবে তাদের এই শক্ত মাটিতে আরও শক্ত করতে। তৃণমূলও চাইবে বিজেপির এই যে খামতি সেইগুলো তুলে ধরে সেই সব আসনগুলিতে জয় ছিনিয়ে নিতে। বাঁকুড়ায় কিন্তু তৃণমূল বনাম বিজেপির লড়াইটা বেশ হাড্ডাহাড্ডি হতে চলেছে। এবার আমরা নজর রাখবো কোন জেলার দিকে? এবার আমরা নজর রাখবো পুরুলিয়া জেলার দিকে, যেখানে আসন সংখ্যা 9। 2021 সালের ফলাফল বলছে বিজেপি এখানে 9 এবং তৃণমূল এখানে 6। তার মানে আবার বোঝা যাচ্ছে এই কেন্দ্রেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। না 9-6 হবে না, অবশ্যই লড়াইটা হাড্ডাহাড্ডি হবে। এখন দেখা যাক বিজেপি কতটা আসন দক্ষিণবঙ্গে ধরে রাখতে পারে, তৃণমূলও কত আসন বাড়াতে পারে, সেই দিকেই নজর থাকবে। এবার আমরা নজর রাখবো কোন জেলার দিকে? এবার আমরা নজর রাখবো পশ্চিম মেদিনীপুর জেলার দিকে, যেখানে 15টি আসন। আর 2021 সালের ফলাফল কি বলছে? 2021 সালের ফলাফল বলছে এখানে তৃণমূল পেয়েছে 13টি, বিজেপি পেয়েছে 2টি। তার মানে তৃণমূলের এখানে মাটিটা কিন্তু খুবই শক্ত। বিজেপি এখানে 2টি পেয়েছে। বিজেপি চাইছে আরও আসন বাড়াতে। অন্যদিকে তৃণমূলও বিজেপির বিরুদ্ধে যে লড়াইটা একজোট করেছে সেই লড়াইয়ে তারা জারি রেখেছে। তারাও চাইছে যে বিজেপিকে এই কেন্দ্র থেকে একেবারে হটিয়ে দিতে। প্রার্থীদের হয়ে প্রচার চলছে। এবার দেখার ভোটে মানুষ কি রায় দেয়, ভোট বাক্সে হাত উপর করে কার দিকে মানুষ ভোট দেন। এবার আমরা নজর রাখবো পূর্ব মেদিনীপুরের দিকে। এই পূর্ব মেদিনীপুরে 16টি আসন। আর এই 16টি আসনের মধ্যে তৃণমূল 9, বিজেপি 7। একেবারে অধিকারী গড় কিন্তু এই পূর্ব মেদিনীপুর, অধিকারী গড়ে, যেখানে নন্দীগ্রামের মতো লড়াই রয়েছে, নন্দীগ্রামের মতো কেন্দ্র রয়েছে এই পূর্ব মেদিনীপুরে। এ নজর কাড়া কেন্দ্র কিন্তু, কারণ পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রামের প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী, যিনি 2021-এ এই কেন্দ্র আকর্ষণ বাড়িয়েছিল। তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী, এই নন্দীগ্রামে কিন্তু লড়াইটা হয়েছিল। সেখানে খুব কম ভোটের মার্জিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারীর কাছে হারতে হয়েছিল। যদিও তা নিয়ে অনেক তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা রয়েছে, কিন্তু এবারেও নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। তার সঙ্গে অবশ্যই ভবানীপুরেও তিনি প্রার্থী হয়েছেন। প্রথম দফায় ভোট হচ্ছে নন্দীগ্রামে, এবং নন্দীগ্রামে তৃণমূল কাকে প্রার্থী করেছে? পবিত্র করকে, যিনি
শুভেন্দু অধিকারীর ডান হাত বলে পরিচিত ছিলেন এবং একটা ভালো ইমেজ রয়েছে তার পবিত্র করের সঙ্গে শুভেন্দু অধিকারীর মুখোমুখি লড়াইটাও হাড্ডাহাড্ডি হতে চলেছে। এবার আমরা নজর রাখবো একটু চলুন শালপিয়ালের জঙ্গলে। বুঝতেই পেরেছেন ঝাড়গ্রামের কথা বলছি। ঝাড়গ্রাম জেলার দিকে নজর রাখবো, যেখানে 4টি আসন, আর এই 4টি আসনে 4-এ 4 কিন্তু তৃণমূল করেছে, বিজেপি 0। বিজেপি কিন্তু জঙ্গলমহলে দাঁত ফোটাতে পারেনি, আর এই জঙ্গলমহলের রাশ তৃণমূলের হাতে। মুখ্যমন্ত্রী বলতেন না, পাহাড় হাসছে, জঙ্গলমহলের মানুষ হাসছে। এই জঙ্গলমহলে কিন্তু তৃণমূলের প্রবল হাওয়া। তাই বিজেপি চাইছে জঙ্গলমহলে তাদের অস্তিত্ব বজায় রাখতে, তাদের একটা অস্তিত্ব রাখতে, পায়ের তলার জমিটা শক্ত করতে। তাই এখানে লড়াইটা বিজেপি তৃণমূল অবশ্যই হবে, অন্যান্য দলগুলিও রয়েছে। এবার আমরা নজর রাখবো কোথায়? কেষ্টগড়ে, অর্থাৎ বীরভূমের দিকে। বীরভূম, যেখানে 11টি আসন। 2021 সালের ফলাফল কি বলছে? 2021 সালের ফলাফল বলছে তৃণমূল এখানে 10টি আসনে জয় পায়, আর বিজেপি 1টি আসনে জয় পেয়েছে। অতএব এইখানে কিন্তু লড়াইটা বেশ ভালোই হতে চলেছে। তৃণমূল চাইবে একেবারে এখানে 11-11 করতে, তার কারণ কেষ্ট আবার ফিরে এসেছেন। অনুব্রত মণ্ডল স্টার ক্যাম্পেনার হয়েছেন, তিনি জেলার বিভিন্ন কেন্দ্রে প্রচার করছেন প্রার্থীদের হয়ে। এই জেলায় আরও একটি নজরকাড়া কেন্দ্র রয়েছে, সেটি হচ্ছে হাসন। তার কারণটা কি? তার কারণ তৃণমূল প্রার্থী এখানে কাজল শেখ, যিনি অনুব্রত মণ্ডলের শিষ্য বলে কানাঘুষো শোনা যায়। তার মানে শিষ্য এখানে প্রার্থী হয়েছে। অথচ এই বর্তমানে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ, এই দুজন কিন্তু একে অপরের প্রতিদ্বন্দ্বী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি প্রচারে গিয়ে বলেছেন, তোমরা দুজনের দ্বন্দ্ব মেটাও। কোথাও গিয়ে এই অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের দ্বন্দ্বের প্রভাব ভোট বাক্সে পড়বে না তো? কারণ দুই গোষ্ঠীর লড়াইটা কিন্তু এই জেলায় প্রায়ই দেখা যায়। তাই বিজেপি চাইছে কেষ্ট কাজল শেখের লড়াইয়ের মধ্যে একটু সুযোগ খুঁজে যদি ঢুকে পড়া যায়। তৃণমূলও চাইছে যে সেখানে তাদের নিজেদের 11-11 করতে, নিজেদের পায়ের তলার মাটিটা আরও শক্ত করতে। অতএব বীরভূমের দিকেও কিন্তু নজর থাকছে প্রথম দফার ভোটে কি হয়, ভোটাররা কাকে হাত উপর করে ভোট দেয়, যদিও সেটা ভোট বাক্স খুললেই জানা যাবে। অতএব বীরভূমেও কিন্তু ভোট রয়েছে প্রথম দফাতে। অতএব আমরা চেষ্টা করলাম প্রথম দফার ভোটে যে 16টি জেলায় 152টি কেন্দ্রে ভোট হবে, 52টি আসনে 152টি আসনে যে ভোট হবে তার কিছুটা বিশ্লেষণ করতে। জানি এইটুকু সময়ের মধ্যে একেবারে পুরো বিশ্লেষণ সম্ভব নয়, কিন্তু কিছুটা আভাস মনে হয় দেওয়া গেল। এসআইআর পর্ব রয়েছে, যেটা এবারের ভোটে বড় প্রভাব ফেলেছে। অনেক মানুষই এবার ভোটের লাইনে দাঁড়াতে পারবেন না, কিন্তু অনেক মানুষই ভোটের লাইনে এবার কিন্তু দাঁড়াবেন, কারণ এবারের ভোটটা এসআইআর পর্বে খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রথম দফার ভোট কেমন হয়, কারণ নির্বাচন কমিশনের কাছে একটা চ্যালেঞ্জ রয়েছে যে শান্তিপূর্ণ ভোট করতে হবে। তার জন্য কেন্দ্রীয় বাহিনী অনেক আগে থেকে এ রাজ্যে চলে এসেছে। পশ্চিমবঙ্গের ভোট বলে কথা, চারিদিকে আলোচনা চলছে। এমনকি এবারে নতুন দেখা যাচ্ছে সাজোয়া গাড়ি, যেটা যুদ্ধে ব্যবহার হয়, সেই গাড়িও চলে এসেছে এখানে নজরদারি রাখতে। এই একটা যুদ্ধ ভোটের লড়াই, সেটা একটা যুদ্ধের আবহ নিয়েছে। এখন দেখা যাক, অনুব্রত মণ্ডল তো বলেইছেন হাসির ছলে যে ওই সাজোয়া গাড়িকে রয়্যাল বেঙ্গল টাইগার, বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার গিলে খাবে। এখন দেখা যাক প্রথম দফার ভোট কতটা শান্তিপূর্ণ, কতটা নজরকাড়া হয়। আজ এই পর্যন্ত। পরবর্তী কোনো পর্বে কোনো বিধানসভার কোনো আসন নিয়ে আলোচনা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।